নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল বিকানিরের বুকে দাঁড়িয়ে পিওকের বাটন টিপে দিলেন নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবার আলোচনা হবে পিওকে নিয়ে, আর সন্ত্রাসবাদীদের লিস্ট দেওয়া হয়েছে পাকিস্তানকে, সেই সন্ত্রাসবাদীদের হ্যান্ড ওভার করতে হবে। অর্থাৎ পিওকে খালি করো, সন্ত্রাসবাদীদের হ্যান্ড ওভার করো, না হলে পরে তোমাকে ফল ভুগতে হবে। একটা সময় পর্যন্ত ভারত অপেক্ষা করবে। এখন মোদির শিরায় এখন রক্ত বইছে না, সিঁদুর বইছে। মোদি যেটা বিকানিরে বলেছেন, কাগজে বেরিয়েছে, সেটা আমি ছোট করে অল্প একটুখানি বলে দিচ্ছি। জঙ্গিরা কোথায়? প্রশ্ন বিরোধীর। মোদির ভাষ্য, শিরায় শিরায় রক্ত নয় সিঁদুর। মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম। শিরায় রক্ত নয়, গরম সিঁদুর। সিঁদুর যখন বারুদ হয়ে যায় তার ফল কি হয় তার দুশ্মনরা টের পেয়েছে। পহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে অপারেশন সিঁদুরের এই প্রথম জনসভায় আজ নরেন্দ্র মোদী নিজেই নিজের এমন বর্ণনা দিলেন। বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে ছাতি ঠুকে মোদী বলেন, গত কয়েক দশকে পাকিস্তান সন্ত্রাস ছড়াতো, নির্দোষ মানুষকে হত্যা করত, ভারতে আতঙ্কের আবহ তৈরি করত। কিন্তু পাকিস্তান একটা কথা ভুলে গিয়েছিল, এখন ভারত মাতার এক সেবক মোদী এখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপরেই নিজের বর্ণনা বলেন, মোদীর মাথা ঠান্ডা থাকে কিন্তু মোদীর রক্ত গরম, আর সেই এখন মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। মোদীজি কালকে যে কথা বলেছেন তারপরে পাকিস্তানের হাত পা ঠান্ডা হয়ে গেছে। পাকিস্তানের টিভিতে নানান রকমের নিয়ে আলোচনা চলছে। মোদী কি করতে চাইছেন, পরবর্তী পদক্ষেপে তাহলে পাকিস্তানকে কি পরমাণু বোমা মারবে? এখন পরমাণু তো আর বোমার কথা তো এখন আর পাকিস্তান বলতে পারছে না। পরমাণু তো দফারফা হয়ে গিয়েছে। আর বাকি যেটুকু এদিক ওদিক রয়েছে সেটা আমেরিকা তুলে নিয়ে গিয়ে, আমি যেরকম বলেছিলাম, খুব শিগগির দেখবেন আমেরিকা তুলে নিয়ে গিয়ে সৌদি আরবে বসিয়ে দিয়েছে। কারণ পরমাণু পাকিস্তানের হাতে সেফ নয়, এটা প্রমাণিত হয়ে গেছে। আর এটা সংরক্ষণ করে রেখে দিয়েছিল আমেরিকা। তাই আমেরিকা এখন তড়িঘড়ি ভেতরে ভেতরে চেষ্টা করছে আমেরিকা থেকে যত এই পরমাণু বোমা আছে সেগুলোকে নিয়ে গিয়ে সৌদি আরবের দীর্ঘদিনের দাবি আমাদের পরমাণু শক্তির দেশ হতে হবে, তাই সৌদিকে নিয়ে গিয়ে সৌদিতে বসিয়ে দেবে। এদিকে জয়শঙ্কর কিন্তু ছেড়ে কথা বলেননি। জয়শঙ্কর এখন নেদারল্যান্ডসে বসে আছেন। নেদারল্যান্ডসে তিনি একদম তোপ দেখে দিয়েছেন যে পহেলগামের সমস্ত প্ল্যানিং এবং যত প্ল্যানিং এর সাথে সাথে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা সমস্ত পাকিস্তান থেকে হয়েছিল, এবং এর জন্য মুনির দায়ী, জেনারেল মুনির দায়ী। একেবারে তিনি পরিষ্কার সভায় প্রশ্নোত্তর পর্বে একদম একটা ভিডিও দেখিয়ে সেই জারি করে দিয়েছেন। সে ভিডিওটা আমার কাছেও আছে, আপনারা একবার ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শেষের 3-4টে লাইন আপনারা একটুখানি খুব ভালো করে খেয়াল করবেন যে পহেলগাঁও নিয়ে কি বলছেন পাকিস্তানি সেনাবাহিনীর একজন কমান্ডার। ভিডিওটাকে দেখুন। If Pakistan's airspace, Pakistan's land, Pakistan's ADIZ and territorial waters, there's no compromise. There's no compromise. Pakistan's people, when they are threatened, their loss of life, loss of material, it cannot go unnoticed, cannot go like that. We owe it to our nation. And the pride and the trust the Pakistani nation has on our armed forces, we have always upheld it at all cost. At all cost. We did try to tell them with our tactical brilliance in Pulwama. Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. This is the best we can. পহেলগামের জন্য মুনিরকে দায়ী করলেন জয়শঙ্কর। ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক হয় পাকিস্তানে বন্দিত আসিফ মুনির।
পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শাল দেওয়া হয়েছে তাকে। সেই সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেদারল্যান্ডস থেকে তোপ দাগলেন মুনিরকে। তার দাবি পেহেলগামে জঙ্গি হামলার জন্য পাক সেনাপ্রধান আসিম মুনিরের চরমপন্থী ধর্মনীতি দায়ী। মুনিরের মতাদর্শে অনুপ্রাণিত হয়েই পেহেলগামে হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন। নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যমে জয়শঙ্কর বলেন, পেহেলগামের বর্বরচিত ওই হামলার লক্ষ্যই ছিল কাশ্মীরের পর্যটন শিল্পকে পঙ্গু করে দেওয়া এবং ধর্মীয় বিভেদ উস্কে দেওয়া। ধর্ম দেখে বেছে বেছে ২৬ জনকে তাদের পরিবারের সামনেই হত্যা করা হয়েছিল। তা এমনভাবে করা হয়েছিল যাতে কাশ্মীরের মূল অর্থনীতিতে ভাঙন পড়ে। প্রসঙ্গত, কাশ্মীরের হামলার ৫ দিন আগেই মুনির দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ তুলে ধর্মীয় বিভেদ উস্কে দিয়েছিলেন বলে অভিযোগ। কাশ্মীর বিষয়টা যখনই এসে সামনে ওঠে তখনই একেবারে পুরো পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন। আর সঙ্গে এই যে ভিডিওটা আমি দেখালাম, এই ভিডিওটাও উনি সঙ্গে সঙ্গে প্রচার করেছেন ওইখানে মিডিয়ার সামনে। নেদারল্যান্ডসের কাছে একেবারে ল্যাংটো হয়ে গিয়েছে পাকিস্তান। হারার পরেও পাকিস্তান নিজেকে জয়ী দাবি করছে এবং আসিম মুনিরকে, হিরো একজন জেনারেলকে তারা ফিল্ড মার্শাল পদ দিয়ে দিল। এই হচ্ছে জোকার পাকিস্তান। এই পাকিস্তান দেশটা পৃথিবীর বুকে একটা বিষ হয়ে গেছে। আর এই বিষ দাঁত ভাঙার জন্য মোদি একেবারে উঠে পড়ে লেগেছেন। মোদিজি যে টাইমটা দেবেন সেটা কিন্তু খুব শর্ট পিরিয়ড দেবেন, হয়তো ১৫ দিন কি ১ মাস একটা টাইম দিলেন। এই টাইম, এই ডেটের, এই সময়ের পর যদি তোমরা এইটা না মানো তাহলে ফুল ফ্লেজেড ওয়ার হবে। আর ফুল ফ্লেজেড ওয়ার হওয়ার মানে এবারে যে অস্ত্রগুলো ব্যবহার হয়নি সেগুলোও ব্যবহার করা হবে। এবং ব্রহ্মস যে হারে তৈরি করা হচ্ছে আমাদের ভারতবর্ষে, ব্রহ্মস তৈরি করা দেখেই বোঝা যাচ্ছে যে এই ব্রহ্মস কার উপরে নিক্ষেপ হবে। পিনাকা, তারপর আকাশ, নানান রকম সমস্ত বজ্র নানান রকম অস্ত্র, সমস্ত 24/7 প্রোডাকশন হয়ে চলেছে। 24/7। এই যে ৩.৫ দিনের যুদ্ধ হলো, প্রতিদিন ভারতের খরচ হয়েছে ৯০ থেকে ১ লক্ষ কোটি টাকা প্রতিদিন। আর এবারে যে যুদ্ধটা হবে আশা করা যাচ্ছে সেই যুদ্ধটা আরো ভয়ঙ্কর হবে। সেখানে আর্থিক এটা হবে, দায়টা পড়বে অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা করে প্রতিদিন। এত অস্ত্র মারা হবে। পাকিস্তানকে পুরো গাজা বানিয়ে ছেড়ে দেবেন বলে মোদিজি ঠিক করেছেন। পাকিস্তানকে আর বিন্দুমাত্র রোয়াত করা হবে না। আর মোদিজির এই কাঠিন্য, মোদিজি সেই সিঁদুরের এটা ভুলতে পারছেন না। আর একটা চ্যালেঞ্জ যেটা করেছে, যা মোদিকে যাকে বল, তারপরে সরাসরি মোদিকে চ্যালেঞ্জ যে আমি তোমার নাম করে তোমার লোককে মানলাম, তোমার যদি কিছু ক্ষমতা থাকে তুমি করে দিও। এইটা মোদির, আমি বলেছিলাম এইটা মোদির এইখানে লেগেছে, মোদির ওইখানেই লেগেছে এবং পাকিস্তানকে শেষ করেই ছাড়বে। এবং কংগ্রেস নানান রকম প্রশ্ন তুলছে। এই মধ্যিখানে ট্রাম্প ঢুকে পড়ায় এই প্রশ্নগুলোর উৎপত্তি হয়েছে। কংগ্রেস বলছে কেন আমেরিকার মধ্যস্থতায় হঠাৎ কেন যুদ্ধবিরতি হলো? আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়নি, এদেরকে কি বলা যাবে? তোমরা কি করেছিলে ২০০৮ সালে যখন মুম্বাই হামলা হলো? তখন সেনাপ্রধান আমাদের, তিনি বলেছিলেন যে আমরা প্রস্তুত আছি পাকিস্তানকে আক্রমণ করার জন্য, আর সরকার আমাদের হুকুম দিবে। কংগ্রেস সরকার কিন্তু দেয়নি হুকুম। আজকে তারা বড় বড় প্রশ্ন তুলছে। এদিকে আমাদের, এই হচ্ছে আমাদের দেশের বিরোধী, এইদিকে আমাদের সমস্ত সর্বদলীয় প্রতিনিধি দল যারা আছে তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছেন এবং পাকিস্তান প্রসঙ্গে বিভিন্ন রকমের ছবি এবং ম্যাপ এবং ভিডিও চিত্র তারা নিয়ে গিয়ে সর্বত্র দেখাচ্ছেন এবং ভারতের অবস্থান আর পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই সেটা পৃথিবীর সামনে তুলে ধরে সব জনমত এক করা হচ্ছে।
সমস্ত পৃথিবীর জনমত এক করা হচ্ছে। এখানে কিন্তু আছে বিরোধী দলের নেতারাও এবং শাসক দলের নেতারাও। তার মানে বিরোধীরা কখনো আর বলতে পারবে না যে আমাদের না জানিয়ে কিছু করা হয়নি। বিরোধীরা কিন্তু এই ইস্যুতে ভারতের সঙ্গে একমত। শুধু মাঝে মাঝে রাহুল গান্ধী এবং জয়রাম নরেশ কংগ্রেস নেতা তারা মাঝে মাঝে একটু খোঁচা টোচা মারেন। তা ওনাদের এমন ওনারা কিছু করেননি। রাহুল গান্ধীকে বলবো আপনি একটু আপনার দাদুর ইতিহাসটা ঘেঁটে দেখুন। আপনার দাদু কি করে গেছিলেন? সিয়াচিন ছেড়ে দিয়েছিলেন, কাশ্মীর তো আমরা তাড়িয়ে দিয়েছিলাম, শিয়ালকোট অব্দি পৌঁছে গেছিলাম। উনি কেন ইউএনএতে গেছিলেন? ইউনাইটেড নেশনে গিয়ে উনি পৌঁছে গেলেন, সেখান থেকে যুদ্ধবিরতি হলো এবং ভারত পিছিয়ে এলো। শিয়ালকোট অব্দি পৌঁছে গেছিল ভারত। ওনারা বলে ৬২ সালে আক্রমণে কি অবস্থা হয়েছিল ভারতের, তাও তো ভারত সেই মানে আক্রমণ ঠেকিয়ে ভারত জয় করেছিল। জওহরলাল নেহরুর ইতিহাস যদি ঘাঁটতে হয় তাহলে রাহুল গান্ধী আপনি না আর মুখ খুলবেন না। আপনি মুখ বন্ধ করে যত রাখবেন তত ভালো। তো দর্শক, এখন ব্যাপার হচ্ছে কত তাড়াতাড়ি এখন পিওকে ভারতের হাতে আসে। শুধু পিওকে নয়, পিওকে এলে গিলগিট বালতিস্তানও আসবে এবং সিন্ধু দেশকে স্বাধীন করে দেওয়া হবে এবং তার সঙ্গে অটোনোমাস সিন্ধু দেশ করে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হবে। যেমন আমাদের সিকিম রয়েছে তেমন একটা রাষ্ট্র হবে সিন্ধু প্রদেশ। আর ওদিকে বালুচিস্তান প্রসব হয়ে যাবে। বালুচিস্তান প্রসব হলে রয়ে গেল শুধু পাঞ্জাবের অংশটুকু, ইসলামাবাদের অংশটুকু। ওইটা নিয়ে এখন পাকিস্তান বসে থাকুক, তারপর দেখবো কত সন্ত্রাসবাদ চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।